ছাত্রছাত্রীরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে। আজকের পর্বে তোমাদের জন্য থাকছে টেট 2 বাংলা সাহিত্যের ইতিহাসের কৃত্তিবাস ওঝা। তো আমি তোমাদের সামনে আজকে কৃত্তিবাস ওঝার সমস্ত ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি কিনা বিগত দিনে টেট পরীক্ষায় আসতে পারে এবং 2025 সালে টেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, কৃত্তিবাস ওঝার যে প্রশ্নগুলি রয়েছে আমি তোমাদের সামনে দুটি ক্লাসের মাধ্যমে তুলে ধরবো। আজকে তোমাদের সামনে আমি কিছু প্রশ্ন তুলে ধরবো আর বাকিগুলি তোমাদের আমি অন্য একটা ক্লাসে তুলে ধরবো। তো দুটো ক্লাসে আমি তোমাদের কৃত্তিবাস ওঝা ফুল কমপ্লিট করে দেবো। তো আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ক্লাসটা উপভোগ করবে, আর সবগুলি প্রশ্ন তোমরা নোট করবে আর তারপর তোমরা প্র্যাকটিস করবে। তো ছাত্রছাত্রীরা আর দেরি না করে আমি আজকের ক্লাসটা এখান থেকেই শুরু করছি। আজকের পর্বের প্রথম প্রশ্ন, কৃত্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালী গ্রন্থের মূল উপাদান কোথা থেকে সংগ্রহ করেছেন? তিনি শ্রীরাম পাঁচালী গ্রন্থের মূল উপাদান সংগ্রহ করেছেন বাল্মীকির রামায়ণ থেকে। বাল্মীকির রামায়ণ থেকে শ্রীরাম পাঁচালী গ্রন্থের মূল উপাদান কৃত্তিবাস ওঝা সংগ্রহ করেছেন। তো বন্ধুরা, এই প্রশ্নের মধ্যেই একটা প্রশ্ন আছে যেটি পরীক্ষা আসতে পারে। শ্রীরাম পাঁচালী গ্রন্থ কে রচনা করেন? রচনা করেন কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী গ্রন্থ রচনা করেন। পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী রচনা করতে গিয়ে আর কোথা থেকে উপাদান সংগ্রহ করেছেন? তিনি জৈমিনী ভারত, অদ্ভুত রামায়ণ, জৈমিনী ভারত, অদ্ভুত রামায়ণ, দেবী ভাগবত, মার্কেন্ডেয় পুরাণ, পদ্ম পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে তিনি তত্ত্ব বা উপাদান সংগ্রহ করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন, উপরেরটাও নিচেরটাও। পরের প্রশ্ন, কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী গ্রন্থের প্রথম কাণ্ডের নাম কি? প্রথম কাণ্ডের নাম আদিকাণ্ড। পরের প্রশ্ন, কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী গ্রন্থের শেষ কাণ্ডের নাম কি? উত্তরাকাণ্ড। শেষ কাণ্ডের নাম হচ্ছে উত্তরাকাণ্ড। পরের প্রশ্ন, লব কুশের সঙ্গে রাম ও ভরত, লক্ষণ ও শত্রুঘ্নের যুদ্ধ কৃত্তিবাসী রামায়ণে কোন কাণ্ডে উল্লেখ আছে? কৃত্তিবাসী রামায়ণের উত্তরাকাণ্ডে, উত্তরাকাণ্ডে উল্লেখ আছে। পরের প্রশ্ন, কৃত্তিবাস লবকুশের সঙ্গে রাম লক্ষণের যুদ্ধের কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছেন? জৈমিনী ভারত থেকে। জৈমিনী ভারত থেকে তিনি রাম লক্ষণের সঙ্গে কুশের যুদ্ধ কাহিনী তিনি সংগ্রহ করেছেন। পরের প্রশ্ন, দস্যু রত্নাকর মরা মরা বলে পাপমুক্ত হয়েছিলেন, এই ঘটনা কৃত্তিবাসী রামায়ণের কোন কাণ্ডে উল্লেখ আছে? আদিকাণ্ডে। আদিকাণ্ডে এই ঘটনা উল্লেখ আছে। কোন ঘটনা? দস্যু রত্নাকর মরা মরা বলে পাপমুক্ত হয়েছিলেন, এই ঘটনা উল্লেখ আছে। পরের প্রশ্ন, কৃত্তিবাস কোন গ্রন্থ থেকে মেঘনাদের সঙ্গে রাম লক্ষণের মূর্ছার কাহিনী গ্রহণ করেছেন? কৃত্তিবাস কোন গ্রন্থ থেকে মেঘনাদের সঙ্গে রাম লক্ষণের মূর্ছার কাহিনী গ্রহণ করেছেন? অদ্ভুত রামায়ণ থেকে। অদ্ভুত রামায়ণ থেকে তিনি রাম লক্ষণের সঙ্গে মূর্ছার কাহিনী উল্লেখ করেছেন, মানে গ্রহণ করেছেন। পরের প্রশ্ন, লঙ্কার রাজা রাবণের পূর্বে জন্মে কি নাম ছিল? পরের প্রশ্ন, লঙ্কার রাজা রাবণের পূর্বজন্মে কি নাম ছিল? জয়। লঙ্কার রাজা রাবণের পূর্বজন্মের নাম ছিল জয়। কুম্ভকর্ণ পূর্বজন্মে কি নামে পরিচিত ছিলেন? বিজয়। পরের প্রশ্ন, রাবণের পিতার নাম কি? বিশ্বশ্রাবা। পরের প্রশ্ন, মেঘনাদ বধের জন্য লক্ষণকে ব্রহ্মাস্ত্র প্রয়োগের পরামর্শ কে দিয়েছিলেন? দিয়েছিলেন পবন। পরের প্রশ্ন, রাম অত্রি মুনির আশ্রম থেকে বেরিয়ে কোন রাক্ষসকে বধ করেন? রাম অত্রি মুনির আশ্রম থেকে বেরিয়ে কোন রাক্ষসকে বধ করেন? বিরাট। কৈকেয় দাসীর নাম কি ছিল? মন্দুরা। কৈকেয় দাসীর নাম ছিল মন্দুরা। পরের প্রশ্ন, কোন প্রাচীন বাংলা সাহিত্যে কৃত্তিবাসের প্রথম উল্লেখ পাওয়া যায়? লোচন দাসের চৈতন্যমঙ্গলে। ছাত্রছাত্রীরা, লোচন দাসের চৈতন্যমঙ্গল কাব্যে বাংলা সাহিত্যের কৃত্তিবাসের প্রথম উল্লেখ পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
পরের প্রশ্ন, কৃত্তিবাসের আত্মজীবনী প্রথম কোন গ্রন্থে মুদ্রিত হয়? বঙ্গভাষা ও সাহিত্য নামক গ্রন্থে। আরেকটা কমন প্রশ্ন, আমি যা কোশ্চেন দিব সবগুলি ইম্পর্টেন্ট, অসংখ্য ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা। যে প্রশ্নটা হচ্ছে, কৃত্তিবাসের আত্মজীবনী প্রথম কোন গ্রন্থে মুদ্রিত হয় বা প্রকাশিত হয়? বঙ্গভাষা ও সাহিত্য নামক গ্রন্থে প্রথম মুদ্রিত হয়। বিভীষণের কন্যার নাম কি? বিভীষণের কন্যার নাম হচ্ছে সানন্দা। পরের প্রশ্ন, রাম কোন অস্ত্রের দ্বারা খরদূষণের 14,000 রাক্ষস সৈন্যকে বধ করেন? ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র দ্বারা তিনি খরদূষণের 14,000 রাক্ষস সৈন্যকে বধ করেন। পরের প্রশ্ন, বিভীষণ দশানন কুম্ভকর্ণ কোন বনে তপস্যা করেছিলেন? গোকর্ণ। পরের প্রশ্ন, রামচন্দ্রকে সস্ত্রীক অযোধ্যার যাত্রার পথে কে বাধা দিয়েছিলেন? পরশুরাম। পরশুরাম রামচন্দ্রকে সস্ত্রীক অযোধ্যার যাত্রার পথে বাধা দিয়েছিলেন। পরের প্রশ্ন, হচ্ছে ছাত্রছাত্রীরা আজকের ক্লাসের, অশোক বনে সীতার জন্য কে পরমান্ন নিয়ে গিয়েছিলেন? ইন্দ্র। অশোক বনে সীতার জন্য ইন্দ্র পরমান্ন নিয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন, রাম লক্ষ্মণ কোন নদীতে পিতৃতর্পণ করেছিলেন? ফল্গু নদীতে। ফল্গু নদীতে রাম লক্ষ্মণ পিতৃতর্পণ করেছিলেন, ফল্গু নামক নদীতে। পরের প্রশ্ন, রাম লক্ষ্মণের টাকা রাক্ষস বধের ঘটনাটি কোন কাণ্ডে রয়েছে? বালকাণ্ডে। পরের প্রশ্ন, সীতার বনবাস অংশটি কোন কাণ্ডে রয়েছে? উত্তরাকাণ্ডে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সীতার বনবাস অংশটি কোন কাণ্ডে রয়েছে? উত্তরাকাণ্ডে। কৃত্তিবাস কবি এবং এর অলঙ্কার নয়, এ কথাটি বলেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অনেক 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। কৃত্তিবাস কবি এবং এর অলঙ্কার কথাটি কে বলেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। অনুবাদ সাহিত্যের আদি কবিকে? কৃত্তিবাস। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুবাদ সাহিত্যের আদি কবিকে? কৃত্তিবাস। পরের প্রশ্ন, কোন শতাব্দী থেকেই বাংলাদেশে অনুবাদ সাহিত্য জনপ্রিয়তা লাভ করে? বাংলাদেশে অনুবাদ সাহিত্য জনপ্রিয়তা লাভ করে খ্রিস্টীয় 75 শতাব্দী থেকেই। খ্রিস্টীয় 75 শতাব্দী থেকেই বাংলাদেশে অনুবাদ সাহিত্য জনপ্রিয়তা লাভ করে। পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝা রচিত কাব্যের নাম কি? শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস ওঝার রচিত কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। পরের প্রশ্ন, কাকে এ বঙ্গের অলঙ্কার বলা হয়? কৃত্তিবাস ওঝাকে। কৃত্তিবাস ওঝাকে এ বঙ্গের অলঙ্কার বলা হয়। কৃত্তিবাসের পিতার নাম কি? বনমালী ওঝা। কৃত্তিবাসের পিতার নাম ছিল বনমালী ওঝা। কৃত্তিবাস ওঝার ভাই বোন কজন ছিল? তারা 6 ভাই ও 1 বোন ছিল। কৃত্তিবাস ওঝারা 6 ভাই ও 1 বোন ছিলেন। আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস ততিমধ্যে জন্ম রইলাম কার জন্মগ্রহণ সম্পর্কে একথা বলা হয়েছে? শ্রীরাম পাঁচালীর আত্মবিবরণী অংশে কৃত্তিবাস ওঝা নিজের জন্মগ্রহণের কথা বলেছেন। কার জন্মগ্রহণের কথা? শ্রীরাম পাঁচালীর আত্মবিবরণী অংশে কৃত্তিবাস ওঝা নিজের জন্মগ্রহণের কথা বলেছেন। পরের প্রশ্ন, কৃত্তিবাস কত বছর বয়সে গুরুগৃহে যাত্রা করেন? 11 থেকে 12 বছর বয়সে কৃত্তিবাস গুরুগৃহে যাত্রা করেন। কোন নদী পার হয়ে কৃত্তিবাস ওঝা গুরুগৃহে যাত্রা করেন? গঙ্গা নদী পার হয়ে। দুটো প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কবি রাজপণ্ডিত হওয়ার অভিপ্রায় কার রাজ্যসভায় উপস্থিত হন? গৌড়েশ্বরের রাজ্যসভায় তিনি রাজপণ্ডিত হওয়ার অভিপ্রায় উপস্থিত হন। আজকের 42 নাম্বার প্রশ্ন, কার নির্দেশে কবি শ্রীরাম পাঁচালী রচনা করেন? গৌড়েশ্বরের নির্দেশে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৌড়েশ্বরের নির্দেশে কবি শ্রীরাম পাঁচালী রচনা করেন। পরের প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ কয় কাণ্ডে রচিত? 7 কাণ্ডে রচিত। কৃত্তিবাসী রামায়ণ 7টি কাণ্ডে রচিত।
কৃত্তিবাসী রামায়ণের 7টি কাণ্ড কি কি? আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরাকাণ্ড। দুটাই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটাই। আজকের 45 নম্বর কোশ্চেন, কৃত্তিবাস ওঝার অনুদিত রামায়ণের প্রকৃত নাম কি? শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস ওঝার অনুদিত রামায়ণের প্রকৃত নাম শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস ওঝা কোন নদীতে শ্রীরাম পাঁচালী রচনা করেন? কৃত্তিবাস ওঝা কোন শতাব্দীতে শ্রীরাম পাঁচালী রচনা করেন? 15শ শতাব্দীতে তিনি শ্রীরাম পাঁচালী রচনা করেন। শ্রীরাম পাঁচালী রচয়িতা কৃত্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন? শ্রীরাম পাঁচালী রচয়িতা কৃত্তিবাস ওঝা নদিয়া জেলার ফুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কৃত্তিবাস ওঝার গৌড় যাত্রার কারণ কি? রাজপণ্ডিত হওয়া। এটা কিন্তু কমন প্রশ্ন বন্ধুরা, যে কৃত্তিবাস ওঝা কোন শতাব্দীতে শ্রীরাম পাঁচালী রচনা করেন? 15শ শতাব্দীতে। আর তিনি কোথায় জন্মগ্রহণ করেন? নদিয়া জেলার ফুলিয়া গ্রামে। পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝার মাতার নাম কি? মালিনী। কার পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস শ্রীরাম পাঁচালী রচনা করেন? এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। প্রশ্নটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন রুকনুদ্দিন বরবক শাহ, আবার কেউ মনে করেন জালালউদ্দিন মুহাম্মদ শাহ, আবার কেউ মনে করেন রাজা গণেশ। তবে পণ্ডিতগণ সিদ্ধান্ত নিয়েছেন যে রুকনুদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস শ্রীরাম পাঁচালী রচনা করেন। কৃত্তিবাসের পিতার নাম কি? কৃত্তিবাসের পিতামহের নাম মুরারি ওঝা। তো কৃত্তিবাসের পিতামহের নাম কি? মুরারি ওঝা। তো কৃত্তিবাসের কৌলিক উপাধি কি ছিল? মুখোপাধ্যায়। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৌলিক উপাধি ছিল মুখোপাধ্যায়, আর পিতামহের নাম মুরারি ওঝা। পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝার পূর্বপুরুষেরা কোথায় বসবাস করতেন? পূর্ববঙ্গে কৃত্তিবাস ওঝার পূর্বপুরুষেরা বসবাস করতেন। কে তার কাব্যের ভিত্তি হিসেবে ভক্তিকে গ্রহণ করেছেন? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা তার কাব্যের ভিত্তি হিসেবে ভক্তিকে গ্রহণ করেন। তারপরের প্রশ্ন, বাংলা রামায়ণ অনুবাদের আদিকবি কে? আদিকবি কৃত্তিবাস ওঝা। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা রামায়ণের আদিকবি কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা কোন ছন্দে শ্রীরাম পাঁচালী রচনা করেন? পয়ার ত্রিপদী ছন্দে। কৃত্তিবাস ওঝা পয়ার ত্রিপদী ছন্দে শ্রীরাম পাঁচালী রচনা করেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কি ছন্দে? পয়ার ত্রিপদী ছন্দে। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন। তারপরের প্রশ্ন, কোন শতাব্দীতে রামায়ণ জনপ্রিয়তা লাভ করে? 15শ শতাব্দীতে রামায়ণ জনপ্রিয়তা লাভ করে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? কৃত্তিবাস ওঝা 14শ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। এই যে আমি প্রশ্নগুলি বললাম, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। যেমন শ্রীরাম পাঁচালী রচনা করেন কি ছন্দে? পয়ার ত্রিপদী ছন্দে। রামায়ণ সংস্কৃত ভাষা রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি। তারপরের প্রশ্ন, রামায়ণের জনপ্রিয়তা লাভ করে কোন শতাব্দীতে? 15শ শতাব্দীতে। আজকের পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কোন শতাব্দীর কবি? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। কৃত্তিবাস ওঝা 15শ শতাব্দীর কবি। কৃত্তিবাস ওঝা কবে জন্মগ্রহণ করেন? আনুমানিক 1398 সালে তিনি জন্মগ্রহণ করেন। কৃত্তিবাস ওঝা কোন তিথিতে জন্মগ্রহণ করেন? শ্রী পঞ্চমী তিথিতে কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেন। আজকের 64 নাম্বার প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন? মাঘ মাসে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলা। কোন তিথিতে? শ্রী পঞ্চমী তিথিতে। কোন মাসে? মাঘ মাসে। কি বারে? রবিবারে। কৃত্তিবাস ওঝা কি বারে জন্মগ্রহণ করেন? রবিবারে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। কার উদ্যোগে শ্রীরাম পাঁচালী মুদ্রিত হয়? উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরাম পাঁচালী মুদ্রিত হয়। উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরাম পাঁচালী কোথা থেকে মুদ্রিত হয়? শ্রীরামপুর মিশন থেকে। শ্রীরামপুর মিশন থেকে
শ্রীরাম পাঁচালী মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে? 1803 খ্রিস্টাব্দে। 1803 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে শ্রীরাম পাঁচালী মুদ্রিত হয়। কৃত্তিবাস ওঝার পূর্বপুরুষের নাম কি ছিল? নরসিংহ ওঝা। পূর্বপুরুষের নাম নরসিংহ ওঝা। আজকে শেষ প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কোন পর্বের কবি? প্রতিষ্ঠা পর্বের কবি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এখানে দেখতে পেলাম যে কৃত্তিবাস ওঝার পূর্বপুরুষের নাম কি? নরসিংহ ওঝা। কৃত্তিবাস ওঝা কোন পর্বের কবি? প্রতিষ্ঠা পর্বের কবি। ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীরাম পাঁচালী মুদ্রিত হয় কোথা থেকে? শ্রীরামপুর মিশন থেকে। কত খ্রিস্টাব্দে? 1803 খ্রিস্টাব্দে। তার উদ্যোগে, উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরাম পাঁচালী মুদ্রিত হয়। এগুলি অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও কিছু রয়েছে, যেমন কৃত্তিবাস ওঝা কোন তিথিতে জন্মগ্রহণ করেন? শ্রী পঞ্চমী তিথিতে। কোন মাসে? মাঘ মাসে। কি বারে? রবিবারে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর রয়েছে কৃত্তিবাস ওঝা কোন শতাব্দীর কবি? পঞ্চদশ শতাব্দীর কবি। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন তিথিতে জন্মগ্রহণ করেন? পঞ্চমী তিথিতে। তারপর রয়েছে যেমন বাংলা রামায়ণের আদি কবিকে? কৃত্তিবাস ওঝা। শ্রীরাম পাঁচালী কোন ছন্দে? পয়ার ত্রিপদী ছন্দে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর রয়েছে রামায়ণ, সংস্কৃত রামায়ণ, সংস্কৃত ভাষা রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও অনেকগুলি রয়েছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন কৃত্তিবাসের কৌলিক উপাধি কি? মুখোপাধ্যায়। এগুলা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে কে তার কাপের ভিত্তি হিসেবে ভক্তিকে গ্রহণ করেছেন? কৃত্তিবাস ওঝা ভক্তিকে গ্রহণ করেন। এরপর রয়েছে কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী কার নির্দেশে রচনা করেন? গৌরেশ্বরের নির্দেশে। গৌরেশ্বরের নির্দেশে শ্রীরাম পাঁচালী রচনা করেন। আবার রয়েছে কৃত্তিবাসের রামায়ণ কয় কাণ্ডে রচিত? 7টি কাণ্ডে। 7টি কাণ্ডের নাম কি কি? অনেক ইম্পর্টেন্ট। এরপরে কৃত্তিবাস ওঝার অনুদিত রামায়ণের প্রকৃত নাম কি? শ্রীরাম পাঁচালী। শ্রীরাম পাঁচালী কোন শতাব্দীতে রচিত হয়? পঞ্চদশ শতাব্দীতে। অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা। এইবার আরো রয়েছে প্রশ্ন, যেমন সীতার বনবাস অংশটি কোন কাণ্ডে রয়েছে? উত্তরাকাণ্ডে। অনুবাদ সাহিত্যের আদি কবিকে? কৃত্তিবাস। এরপর আরেকটা প্রশ্ন রয়েছে, যেমন মাইকেল মধুসূদন দত্ত কৃত্তিবাস সম্পর্কে এই উক্তিটি করেন। কোন উক্তিটি? কৃত্তিবাস কৃত্তিবাসী কবি এবং এর অলঙ্কার। এ কথাটি কে বলেছিলেন? কৃত্তিবাস কবি এবং এর অলঙ্কার। এ কথাটি মাইকেল মধুসূদন দত্ত বলেন। অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সবগুলি প্রশ্ন ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে খুবই উপকৃত হবে। আর ক্লাসটা দেখে ভালো থাকলে তোমরা অন্যদের মাঝে ক্লাসটা শেয়ার করো, যাতে সবাই ক্লাসটা থেকে উপকৃত হয়। আর আমি আশা রাখি বিগত পরীক্ষায় তোমাদের এই ক্লাস থেকে অবশ্যই প্রশ্ন কমন পড়বে। তো আজকে এই বলেই আমি আজকে ক্লাসটা শেষ করছি।